বহমান নদীর স্রোতে ভেসে গেল 15 দিনের মতো। সন্ধ্যার পর থেকে হাড় কাঁপানো শীত পড়ে। রাতের আধারে যেন শীতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। মৃদু উত্তরীয় হাওয়া বয়ে যায় এখন। গায়ে চাদর মুড়ি দিয়ে বিছানায় গোল হয়ে বসে পড়ছে নিশাদ। আগামীকাল শেষ পরীক্ষা। এই কয়েকটা দিন যেন স্রোতের মতো চলে গেল, টেরও পেল না। পড়া আর পরীক্ষার মধ্যে এতটাই ডুবেছিল যে সময় কোন দিক দিয়ে চলে গিয়েছে টেরও পায়নি। পরীক্ষার সবগুলোই ভালো হয়েছে নিশাদের। যে কখনো 4টা অথবা 5টার বেশি সৃজনশীল প্রশ্ন দিতে পারত না, সে এবার 7টা না হলে 6টা দিয়ে আসতে পেরেছে। বাসায় এসে নৈবেদ্যিক মিলিয়েছে। মেলানোর পর যা বুঝলো, 20-এর নিচে যায়নি নাম্বার। মিসেস ঐশানী এখন আর নিশাদকে অত কড়াকড়িতে রাখেন না। নিশাদ এখন হৃদের সাথেই ঘুমোয়। মিসেস ঐশানী শুধু এসে এসে পড়া কতটুকু এগুলো সেটা দেখে যান। কঠিন পরীক্ষাগুলো হৃদ নিজে বুঝিয়ে দিয়েছে, আর সহজ পরীক্ষাগুলো নিশাদ নিজে নিজেই কভার করতে পেরেছে। নিশাদ পড়ার ফাঁকে ঘড়িতে তাকিয়ে দেখল রাত 10টা বাজে। নিশাদ আড়মোড়া ভেঙে বই রেখে দেয়। বেশি রাত করে পড়া যাবে না বলে রায় ঘোষণা করেছেন মিসেস ঐশানী। তা অমান্য করার সাহস নেই তার। রাতের খাবার খাওয়া শেষ অনেক আগেই। হৃদের কল আসার পর সে বাইরে গিয়েছে। নিশাদ ধীর পায়ে হেঁটে ব্যালকনিতে গেল। এক দমকা হাওয়া তার কায়ায় কাঁপন ধরিয়ে দিল। গায়ের চাদর টেনে আরও নিজেকে আবৃত করল। নিশাদের চোখ ঘোলাটে হয়ে গেল। মনে হচ্ছে চারিপাশে সবটাই ঝাপসা ঝাপসা। নিশাদ চোখ কষলে আবার তাকায়। তখনই ঘর থেকে হৃদের কণ্ঠ কানে আসে। নিশাদ হুড়মুড়িয়ে ঘরে গিয়ে দেখে হৃদ আয়নার সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়ি খুলছে। নিশাদ মৃদু কণ্ঠে বলে, এই তো আমি। হৃদ নিশাদের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। গায়ের জ্যাকেট খুলতে খুলতে বলে, তোমাকে না রাতে বেলকনিতে যেতে নিষেধ করেছি। বাইরে কত ঠান্ডা পড়েছে জানো? একবার সর্দি কাশি লাগুক, খবর আছে তোমার। নিশাদ আর চোখে তাকিয়ে মুখ ভার করে বলল, গেলে কি হবে? আপনিও তো বাইরে ছিলেন এতক্ষণ। আমি আর তুমি এক হলাম? আলাদা কি? আমিও মানুষ, আপনিও তো মানুষ। আপনি শীতে বাইরে থাকতে পারেন, আমিও পারবো। হৃদ শার্টের বোতাম আনব্লক করতে করতে বলল, একদম না, খবরদার, ব্যালকনিতে আর যাবে না। নিশাদ হৃদের অগোচরে মুখ ভেঙালো। বিড়বিড় করে বলে, এমনভাবে ট্রিট করছেন যেন আমি একটা বাচ্চা। নিশাদ বিড়বিড় করে বললেও হৃদের কান অবধি অনায়াসে সেটা চলে যায়। হৃদ বাঁকা হেসে নিশাদের হাত ধরে টান দিয়ে নিজের কোলের ওপর বসিয়ে দেয়। নিশাদ চোখ বড় বড় করে তাকাতেই হৃদ ভ্রু কুঁচকে বলে, হাত ঠান্ডা হয়ে গিয়েছে। তোমার গায়ে গরম পোশাক নেই কেন? আছে তো, এই যে চাদর। নিশাদ গায়ের চাদর দেখিয়ে বলল। হৃদ গমগমে কণ্ঠে বলল, একটু আগে না বলেছিলে তুমি মনে হয় বাচ্চা? এবার বুঝলে তো তুমি বাচ্চা নাকি না? একটা ছোট্ট বাবুও বুঝবে যে এই ঠান্ডায় গরম পোশাক পরতে হয়, আর তুমি একটা চাদর নিয়ে ঘোরাঘুরি করছো। হৃদের গম্ভীর্যতা ভরা কণ্ঠে নিশাদ নমনীয়তা আনে কণ্ঠে। করুণ চোখে তাকিয়ে বলে, বকেন কেন? কাজগুলোই এমন করো যে না বকে পারি না। নিশাদ এক পলক তাকিয়ে হৃদের চুলগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে বলল, ঘুমাবেন না? কালকেই পরীক্ষা শেষ। হ্যাঁ। হৃদ মৃদু হেসে নিশাদের চুলে মুখ ডুবিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, আজকে থেকে রেডি হয়ে যাও। নিশাদ বুঝতে না পেরে বলে, মানে কিসের জন্য? বলেছি না, পরীক্ষার পর আর রক্ষে নেই তোমার। এতদিন পরীক্ষা ছিল তাই ছাড় দিয়েছিলাম, কাল থেকে কিন্তু কোনো ছাড়াছাড়ি হবে না। তাছাড়া আমিও এখন সুস্থ, আশা করি সমস্যা হবে না, তাই না? হৃদ বাঁকা হেসে কথাটা বলতেই নিশাদ দাঁতে দাঁত চেপে বসে থাকে। মুখ থেকে ছিস শব্দটা বের হতে গিয়েও বের করে না। নিশাদ হৃদকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলে, যান, ফ্রেশ হয়ে আসুন। লজ্জা পাচ্ছ? নিশাদ হৃদের থেকে মুক্ত হওয়ার জন্য হৃদের হাত ছাড়িয়ে নিতে গেলে হৃদ আরও শক্ত করে ধরে রাখে। নিশাদ অনুনয়ের সুরে বলে, ছাড়ুন। এত সারুন সারুন করছো কেন? ছাড় দিয়েছি বলে একদম লাই পেয়ে গিয়েছো? হৃদ ভ্রু কুঁচকাল। নিশাদ হতবাক হয়ে বলল, আপনি ফ্রেশ হবেন না, সেজন্যই তো বললাম। হয়েছে, আর বলতে হবে না। হৃদ নিজের হাতের বাঁধন আলগা করল। নিশাদের কোমর থেকে হাতও সরিয়ে নিল, কিন্তু নিশাদ উঠল না, বসে রইল। হৃদ কৃত্রিম রাগ দেখিয়ে বলে, উঠো। নিশাদ নিজেই 2 হাতে হৃদের গলা জড়িয়ে ধরল। একটু হাসার চেষ্টা করে জিজ্ঞেস করল, রাগ করলেন? না।
হৃদের গম্ভীর কণ্ঠ। নিশাদ ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগেই বাইরে থেকে মিসেস ঐশানীর চিৎকার শোনা গেল। হৃদ নিশাদ দুজনেই চমকে গেল। নিশাদ ঝটপট উঠে দাঁড়িয়ে ভয়ার্থক কণ্ঠে বলে, মায়ের কণ্ঠ না। হৃদ নিজেও না বুঝতে পেরে দাঁড়িয়ে বলল। বাবার কণ্ঠও তো শোনা যাচ্ছে। এরই মাঝে বাইরে তুমুল কথা কাটাকাটিতে লেগে গেল। হৃদ বিরক্ত হয়ে বলল। এ আবার কি নাটক? হৃদ নিশাদ দুজনই বাইরে যায়। মিসেস ঐশানী চুলে রাবার ব্যান্ড খুলতে খুলতে আফতাব খানকে বলছে, আমার কাজের মধ্যে তোমার খাড়া নাকটা না ঘামালে হয় না? আরে তোমার কোন বাড়া হাতে ছাই দিলাম? আমি শুধু বললাম। তুমি বলবে কেন? কেন বলবে? তোমাকে বলতে বলেছি? হৃদ নিশাদ শুধু চেয়ে চেয়ে দেখলো তাদেরকে। হৃদ ভ্রুকুচকে তাদের উদ্দেশ্যে বলল, কি হলো আবার তোমাদের? এত রাতে কি নিয়ে লেগে গেলে? মিসেস ঐশানী ছেলেকে দেখে মিথ্যে কাতার ভান করে বললেন, দেখো বাবা, তোর বাপ আমাকে কিভাবে অপমান করে দে। কি হয়েছে মা? বাবা কি বলেছ? আফতাব খান ফাটা গলায় বলল, আমি আবার কি বলবো? আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, তখন তোর মা এসে সাউন্ড বক্সে ফুল স্পিডে কিসব খুশখুশ না কুসকুস গানে নাচ শুরু করে দিল। আমি শুধু তা দেখে আকাশ থেকে পড়ে গিয়ে বললাম, এই বয়সে এমন কোমর নাচিয়ে শরীরের নাটবল্টু আলাদা করো না। ব্যাস এই কথাইতেই তোর মা কি কাহিনীটাই না করলো। হৃদ হতবিহ্বল হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, বাবা সত্যি বলেছে তুমি নাচছিলে? এটাকে নাচ বলে না, জুম্মা ডান্স বলে। এটা করলে বডি শ্রিম্প ঠিক থাকে। আর তোর বাপ কি বলতে চায়? এ বয়সে মানে কোন বয়সে? আমার একমাত্র ছেলে, বয়স বা কত? তোর বাপ কেন বললো জিজ্ঞেস কর। আফতাব খানের দিকে হৃদ তাকাতেই আফতাব খান চোখ রাঙিয়ে বলেন, তুই আবার আমার দিকে তাকাস কেন হতচ্ছাড়া? তোর মা যে নেচে নেচে কুষ্টি উদ্ধার করে ফেলেছে, কিছু হয়ে গেলে কি হবে? আহা মরণ, চিন্তায় আমার জন্য ওনার ভুঁড়ি ফেটে যাচ্ছে যেন। আমার কিছুই হবে না। আহ ববিতা, আমি কি তোমার কথা বলছি? আমি বলছি এই বাসার টাইলসের কথা। তোমার খুশু খুশু কুচু কুচু গান নাচতে গিয়ে যদি টাইলস ভেঙে নিচতলায় পড়ে, তখন কত বড় ক্ষতি হবে বুঝতে পারছো? মিসেস ঐশানী দিদি উঠে বলেন, দেখলি দেখলি, তোর বাপ আবার আমাকে অপমান করছে, দেখো। হৃদ দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা তো ভুল কিছু বলেনি। মানলাম তুমি অনেক স্ট্রং, কিন্তু এসব এখন ডান্স করাটা কি ঠিক না? ঠিক না মানে? তুইও তোর বাপের সাথে তাল মিলাচ্ছিস? আরে মা ভুল বুঝছো, আমি তো শুধু তোমাকে সত্যিটা বললাম। প্রতিটি বয়সই বডিতে স্পেসিফিক কিছু চেঞ্জ আসে, সেসব তো মেনে চলতে হবে, তুমি যতই স্ট্রং হও না কেন। আফতাব খান গলা ছেড়ে বলেন। সাব্বাস, এই না হলে আমার ছেলে। মিসেস ঐশানী তো রেগে মেগে শেষ। তিনি নিজের সাইডে ছেলেকে না পেয়ে এবার নিশাদকে ধরে। তিনি নিশাদকে উদ্দেশ্য করে বলেন, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দেখছো না ওরা দুই বাপ বাপ বেটা মিলে আমাকে অপমান করছে? তোমার কি মনে হয় আমি ভুল না ঠিক? নিশাদ হতচকিত হয়ে যায়। হৃদের দিকে তাকিয়ে মিসেস ঐশানীর দিকে আবার তাকায়। এই মুহূর্তে শাশুড়ির সাইড নেওয়াই উত্তম মনে হলো ওর কাছে। তাই মিসেস ঐশানীর কথায় তাল মিলিয়ে বলল, আপনি ঠিক মা, ভুল হবে কেন? সত্যিই তো, এক্সারসাইজ ডান্স করতে কি বয়স লাগে নাকি? যে কোনো বয়সেই করা যায়। তাছাড়া আপনার তো বেশি বয়স হয়নি। মিসেস ঐশানী খুশি হলেন, নিশাদের দিকে তাকিয়ে বললেন, সেটাই তো, আমার স্বামীকে বোঝাও সেটা। নিশাদ আর চোখে হৃদের দিকে তাকালো। হৃদ ভ্রু কুঁচকে নিশাদের দিকে তাকিয়ে আছে, কারণ নিশাদের বর্তমানে মিসেস ঐশানীর সাথে সায় দেওয়াটা একদম পছন্দ হয়নি। আর নিশাদ ইতিউতি করে বলল, মা আপনি এক্সারসাইজ করুন, কেউ কিছু বলবে না। হৃদ নাকচ করে বলে, একদম না মা, তোমার বৌমা আর তুমি দুজনেই পাগল হয়ে গিয়েছো। নিশাদ শুকনো ঢোক গিলে মিসেস ঐশানী তাচ্ছিল্য করে বলে, তোরা সব ছেলেরাই আর কি এক রকম, যত সব। নারীদের যে কি মনে করিস তোরা, কোনো পাইরতি নেই তোদের কাছে। আফতাব খান ফিসাদে পড়ে গিয়ে বলেন, লাউ ঠেলা, তোমার ভিতর আবার নারী আন্দোলনের ডাক শুরু উঠলো কেন?
মিসেস ঐশানী নিশাতের হাত ধরে বলে। আমার কথা পরিষ্কার নাকি কোনো ভেজাল আছে? নিশাত দ্রুত মাথা নেড়ে বলে। না মা, একদম ক্লিয়ার, কোনো ভেজাল নেই। আসলে এই ছেলেরা মেয়েদের কোনো দামই দেয় না, আমাদের ইচ্ছের কোনো মূল্যই নেই। হৃদ আকাশ থেকে পড়ে গেল নিশাতের এর প্রতিবাদ কণ্ঠ শুনে। ভ্রু কুঁচকে বলল, ছেলেরা বলতে কি আমাকেও বুঝিয়েছ? আমি তোমার ইচ্ছার কোনো মূল্য দেই না? মিসেস ঐশানী নিশাতকে গুঁতো মেরে বললেন না বলতে। নিশাত বিপাকে পড়ে বলল। সব ছেলেরাই একই। মিসেস ঐশানী বাহবা দিতে দিতে বললেন। এই না হলে আমার বোমা। উম্মা উম্মা। হৃদ ভ্রু কুঁচকে আফতাব খানকে বলে। বাবা এই বাড়ির মালিক, কি নারী উন্নয়ন নীতি চালু করেছে নাকি? উল্টা পাল্টা কথা বলেছ কেন? আফতাব খান কাঁধ ঝাঁকিয়ে বললেন। মনে তো হয়। মিসেস ঐশানী নিশাতের হাত ধরে বললেন। আজকে থেকে এরা বয়কাট। এদের আর আমাদের মধ্যে একটা বিরাট দেওয়াল বানিয়ে দিলাম। চলো। নিশাত হতবাক হয়ে গেল। হৃদের দিকে তাকাতেই দেখল হৃদ নিজেও বিরক্ত মুখে তাকিয়ে আছে। নিশাত কি করবে না করবে ভেবে পেয়ে মিসেস ঐশানীর সাথে ভেতরের ঘরে চলে গেলেন। আফতাব খান ফেসাতে পড়ে গেলেন। হৃদ বিরস মুখে বলল। দিলে তো, তোমার জন্য এখন আমার বউকে ছাড়া থাকতে হবে। কিছু তো শরম করো, বাবার সাথে কি সব কথা বলস? ওসব শরম টরম মেয়েদের ভূষণ। তুমি এখন তোমাদের ঝামেলা মিটিয়ে আমার বউকে আমার কাছে পাঠাও। আফতাব খান চিন্তায় পড়লেন, কিছুক্ষণ পায়চারি করলেন, অতঃপর একটা আইডিয়া পেয়ে বললেন। আমি এখন নাটক করব, তুই বিচলিত না হয়ে চুপচাপ তামাশা দেখবি, বুঝলি? মানে? হৃদ অবাক হয়ে জিজ্ঞেস করতে না করতেই আফতাব খান বুকের বাঁ পাশে হাত রেখে চেঁচিয়ে উঠলেন। হৃদ হতবিহ্বল হয়ে যায়। আফতাব খানের চেঁচামেচিতে মিসেস ঐশানী আর নিশাত দৌড়ে চলে আসে। আফতাব খানকে এভাবে কাতরাতে দেখে মিসেস ঐশানী দৌড়ে কাছে গিয়ে বলেন। কি হলো গো তোমার? কি জানি গো, বুকটা চিনচিন করছে। মিসেস ঐশানী ভয়াতুর কণ্ঠে বলেন। কেন করছে? চলো ডাক্তারের কাছে যাই। না 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 না, ডাক্তারের কাছে যাওয়া যাবে না। কেন? বুকটা চিনচিন করবে কেন? বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। হৃদ এত করে বুঝতে পারল বাবার নাটক। হৃদ ঠোঁট চেপে হাসল। নিশাত চিন্তিত হয়ে আফতাব খানের কাছে যেতে গেলেই হৃদ খপ করে নিশাতের হাত ধরে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল। নিশাত চিন্তিত হয়ে বলল। আরে বাবার কি হয়েছে, দেখতে দিন না। হৃদ নিশাতকে চেপে ধরে রাগী কণ্ঠে বলল। ওটা মা দেখবে, তুমি আমার দিকে তাকাও। নিশাত তাকালো। হৃদ ভ্রু কুঁচকে বলল। বাইরে কি হচ্ছিল ওসব? আমি তোমার ইচ্ছার দাম দেই না, কোনো মূল্য দেই না, আর যেন কী সব বলছিলে। না মানে, ওটা তো মায়ের সাথে তাল মিলিয়ে বলতে গিয়ে বলে ফেলেছি। এই জন্য এসব বলবে। তোমার তাল মিলিয়ে কথা বলতে গিয়ে কি হচ্ছিল দেখেছ? আজ সারারাত আবারও আমার ঘুম হারাম হয়ে যেত। সরি। নিশাত কাচুমাচু করে কথাটা বলতেই হৃদ ফোঁস করে শ্বাস সারে। নিশাতের কোমর জড়িয়ে কাছে এনে বলে। তোমার এই ছোট্ট ছোট্ট কথাগুলোই আমাকে দুর্বল করে দেয়। রাগ আর কিভাবে থাকবো? নিশাত মৃদু হেসে বলে। বাবার কি কিছু হয়নি? হুম, ওরা নাটক ছিল, আমি যাতে তোমাকে কাছে পাই আর বাবা মাকে। ওনারা কিন্তু একে অপরকে ভীষণ ভালোবাসে। দেখেছেন বাবার অসুস্থতা দেখে মা কিভাবে দৌড়ে গেলেন। এখন ওদের কথা বাদ দাও তো, আমাকে ভালোবাসতে দাও এখন। হৃদ নিশাতের গালে ঠোঁট ছোঁয়ালো। তারপর ঠোঁটের দিকে এগিয়ে যেতেই নিশাত হৃদের ঠোঁটের উপর আঙুল দিয়ে দুষ্টু হেসে বলল। পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি, আপনাকে কিন্তু কথা রাখতে হবে। আমি ঘুমোতে গেলাম। নিশাত কথাটা বলেই হৃদকে ঠেলে সরিয়ে দিল। হৃদ এক বুড়ো উঁচিয়ে ঠোঁট কামড়ে হাসল। নিশাতের কানে কানে ফিসফিস করে বলল। যা জ্বালানোর জ্বালিয়ে নাও, কালকে থেকে আমার পালা। শেষ পরীক্ষাটা দিয়ে তুষি একটানা ঘুমালো। ঘুমোতে ঘুমোতে চোখ মুখ ফুলিয়ে রাত 9টার দিকে উঠল। পরীক্ষার দিনগুলো তুষি খুব খেটেছে, ঘুমানোর সুযোগই ছিল না। না ঘুমোতে ঘুমোতে মাথায় যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এর থেকেও বেশি যন্ত্রণা মনে হয়েছে আরাফের চুপ থাকায়। আরাফ এই এতগুলো দিন একটাবারও তুষির সাথে ভালোভাবে কথা বলেনি। তুষিকে নিয়ে কলেজ অবধি গিয়েছে, আবার আসার সময় নিয়েও এসেছে, কিন্তু কথা বলেনি।
রাতে অফিস থেকে এসেও অফিসের কাজ করেছে। তুষি কথা বলতে চেয়েও বলেনি, তবে কথা না বললেও আরাফ ওর খেয়াল রেখেছে। তুষি প্রায় রাতে টেবিলে মাথা দিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে যেত, কিন্তু সকাল হলে ঘুম ভাঙলে নিজেকে বিছানায় পেত। এটা যে আরাফ ছাড়া আর কেউ করবে না তা বেশ ভালো করেই জানে তুষি। তুষি ঘুম থেকে উঠে কিছুক্ষণ টিভি দেখল। কিছুক্ষণ পর আরাফ ঘরে এলো। তুষিকে কোনোরূপ পাত্তা না দিয়ে চলে গেল ব্যালকনিতে। আরাফ ব্যালকনিতে যেতে তুষি টিভি অফ করে বসে রইল। ভাবতে লাগলো আজকে সে কথা বলবে নিজ থেকে। এতদিন পরীক্ষার চাপে বলেনি কিছু, কিন্তু আজকে বলবেই। তুষি বসে বসে অপেক্ষা করতে লাগলো, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল আরাফ ঘরে আসে না। তুষি বিছানা থেকে নেমে পা টিপে টিপে ব্যালকনিতে যায়। আরাফ কাউচে বসে আছে, দৃষ্টি তার আকাশে। তুষি ধীর পায়ে এগিয়ে গিয়ে আরাফের পাশে বসে পড়ে। আরাফ এক পলক তাকালো তুষির দিকে, তারপর আবারও চোখ ঘুরিয়ে সামনে দৃষ্টি রাখলো। তুষি নির্নিমেষ চোখে তাকিয়ে থাকলো আরাফের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এই মানুষটাকে তো আগে একদমই দেখতে পারতো না। হয় ভয় হতো, না হয় রাগ হতো। কথা বলতে গেলেই বিরক্ত লাগতো, আর এখন কথা বলছে না বলেই বিরক্ত লাগছে। তুষি তাকিয়ে থাকতে থাকতে প্রশ্ন করলো, কথা বলবেন না? আরাফ যেন শুনলই না, একটিবার তাকালো না। তুষি অনেকক্ষণ তাকিয়ে থাকলো, অপেক্ষা করলো, কিন্তু আরাফ কিছুই বলছে না দেখে আবারও জিজ্ঞেস করলো। বলবেন না? আরাফ এবারও নীরবতাকেই প্রাধান্য দিল। তুষি অপেক্ষা করলো, সময় গেল, তবে বেশিক্ষণ আর চুপ করে থাকতে পারল না। ফট করে দাঁড়িয়ে পড়ে তুষি। আরাফ ভ্রুকুচকে তাকানোর আগেই তুষি এগিয়ে গিয়ে সন্তর্পণে আরাফের কোলে বসে গলা জড়িয়ে ধরে। আরাফের গালের সাথে নিজের গাল লাগিয়ে মুহূর্তেই কেঁদে ওঠে তুষি। আরাফ হতবিহ্বল হয়ে যায় তুষির আচানক কান্নার শব্দে। তুষি এক হাত আরাফের পিঠে রেখে অন্য হাতে আরাফের গালে রেখে কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করল, কথা বলুন না, প্লিজ কথা বলুন। আরাফ কিয়ৎকাল হতবুদ্ধির মতো বসে রইল। তুষির কান্নারত কণ্ঠে হৃদয় সূক্ষ্ম এক ব্যথার অস্তিত্ব পেল। আরাফের নিস্তব্ধতায় তুষি পুনরায় বলল, একটু কথা বলুন না আমার সাথে, একটুখানি বলুন। তুষির চোখ থেকে জল গড়িয়ে সেটা আরাফের খোঁজা খোঁজা দাঁড়িয়ে স্পর্শ করতে আলগোছে এক হাতে তুষির কোমরে চলে গেল। অন্য হাতে তুষির ভেজা গাল ছুঁয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কাঁদে না আর, শান্ত হও। তুষি ঠোঁট ভেঙে তাকালো। আরাফের গালে দু হাত রেখে আবারও কেঁদে ফেলল। আরাফ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, আরে আবার কাঁদছো কেন? কথা বললাম না? তুষি হেসকি তুলে বলল, এভাবে কথা বলছেন কেন? একটু ভালোভাবে বলুন, আদর মিশিয়ে বলুন। তুষি কথাটা বলে আরাফের কাঁধে মাথা রাখলো আর দু হাতে গলা জড়িয়ে বলল, বলুন। আরাফ সূক্ষ্ম শ্বাস ফেলে তুষির গালে লেপ্টে থাকা পানি মুছে দিল। গম্ভীর হয়ে বলল, আমি কথা না বলে তোমার কি? যাকে নিয়ে এত সন্দেহ, সে কথা না বলে কি আসে যায়? তুষি নির্বাক চোখে তাকায়। আরাফের কাঁধ থেকে মাথা তুলে বলে, আমি সন্দেহ করিনি আপনাকে। অন্য কোনো মেয়ের সাথে আপনাকে দেখলে আমার রাগ হয়। আমি বলেছিলাম না আপনি শুধু আমার। তাহলে কথা বললেন কেন ওই মেয়ের সাথে? আরাফ রয়ে শুয়ে তুষিকে জড়িয়ে ধরে, কণ্ঠে গাম্ভীর্যতা টেনেই বলে, কাজ করতে হলে অনেকের সাথে কথা বলতে হয়, অনেকের সাথে মিশতে হয়, এটাই নিয়ম। এর জন্য রিয়্যাক্ট করার কোনো রিজন নাই। আর আমি তো তোমাকে বলেছি, আমার অনুভূতি সম্পর্কে তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তবুও আমাকে নিয়ে এত ইনসিকিউরিটি ফিল কেন করো? তুষি দু হাতে চোখ মুছে প্রতিবাদী কণ্ঠে বলে, না, ইনসিকিউরিটি নয়। আমি আপনাকে নিয়ে ভীষণ পজিটিভ। আপনাকে আমি কারোর সাথে একানাও ভাগ করতে পারবো না, কখনো না, কোনোভাবেই না। আরাফ তাকালো তুষির দিকে। তুষির চোখে মুখে অধিকার বোধ স্পষ্ট। তুষি আরাফের বুকে মাথা রেখে আরাফের স্পন্দন শুনতে লাগলো। প্রশান্তিতে চোখ বুজে বলল, এখানে শুধু আমার জায়গা, অন্য কারো না। আরাফ মুচকি হেসে তুষির মাথায় হাত রেখে বলে, এটা বারবার মনে করিয়ে দিতে হয় কেন? আপনার এত রাগ কেন? রাগটা একটু কমিয়ে ফেলুন। হুটহাট রেগে মেগে আগুন হয়ে যান আপনি। কমাতে পারবো না। তোমার বেশি বোঝার রোগটা কমিয়ে ফেলো। আমি বেশি বুঝি না, ঠিকটাই বুঝি। ওই দিন আপনি আমাকে একটা ছেলে ডিস্টার্ব করায় রেগে গেলেন, আর আমি রাগলেই দোষ? আরাফ গম্ভীর মুখে বলল, প্রথমত, আমি তোমার উপর রাগ করেছি। তুমি আমাকে কিছুই জানাওনি, সেই জন্য। ওই ছেলে তোমাকে ডিস্টার্ব করেছে, এর জন্য তোমার উপর রাগ করবো কেন? সেটাই তো, দোষ করেছে ওই ছেলে আর ধমক খেলাম আমি। মাঝখান থেকে ফাজিলটা বেঁচে গেল। হ্যাঁ, হসপিটালে পা ভেঙে খুব ভালোভাবে বেঁচে আছে। তুষি হক চকিয়ে উঠল। আরাফের দিকে তাকিয়ে গোল গোল চোখ করে বলল, মানে? মানে এটা সহজ।
তোমাকে আঘাত করেও নিজে পা নিয়ে ঘুরে বেড়াবেও, তা তো হয় না। পাটাই ভেঙে ফেলেছি, হাতও ভাঙতে চেয়েছিলাম, পরে ভাবলাম সেটা পরে কোনো এক সময় ট্রাই করব। পরে মানে? মানে হলো রাস্কেলটা সুস্থ হয়ে আবারও মেয়েদের টিজ করা শুরু করবে, কারণ কুকুরের লেজ টানলেও সোজা হয় না। ও আবারও ঠিক একই কাজ করবে, আর তখন আমার স্পেশাল ট্রিটমেন্ট ওর হাতের উপর অ্যাপ্লাই করব। তুষি অবাক হয়ে বলল। আপনি কি গুন্ডা? আরাফ মৃদু হেসে তুষির গালে চুমু খেয়ে বলে। তোমার জন্য সব কিছু হতে পারবো। তুষি সরু চোখে তাকিয়ে থাকে। আরাফ পুনর্বার গম্ভীর হলো। তুষির থেকে চোখ সরিয়ে বলল। তো নেক্সট সন্দেহ কিসের জন্য করবে? তুষি ঠোঁট উল্টে বলল। বললাম তো সরি। শুধু সরিতে কাজ হবে না, আমার অন্য কিছু চাই। কি চান? আরাফ তীক্ষ্ণ চোখে তাকালো তুষির দিকে। তুষি আরাফের চাহনি দেখে বুঝে গেল যা বোঝার, ধর পড়িয়ে বলল। একদম না, আমি পারবো না। আরাফ তুষির কোমরে হাত চেপে ধরে ভ্রু কুঁচকে বলল। তুমি না পারলেও আমি পারবো। তুমি দিলে বেটার, আমি শুরু করলে কিন্তু খবর আছে। ছেড় দিয়ে কেউ কখনো স্ত্রীর থেকে চুমু খেতে চায়? জানতামই না আমি। আরাফ দীর্ঘ এক শ্বাস ফেলে তুষিকে আরো কাছে এনে বলল। এই অতিরিক্ত কথা বলবে না একদম, তোমার চান্স শেষ। নাও বি প্রিপেয়ার ফর মি। আরাফ এগিয়ে এসে তুষির অধর স্পর্শ করার আগেই তুষি আরাফের ঠোঁটে আঙুল রেখে দিল। আরাফ ভ্রু কুঁচকে তাকাতে তুষি প্রশ্ন করল। আমাদের কমলা রঙের বেবি কবে আসবে? আরাফ কিছু বলল না। তুষির হাত সরিয়ে দিয়ে রয়ে শুয়ে বলল। তুমি না আমাকে বিয়ে করতে চাওনি, এখন এত বাচ্চা বাচ্চা করছো কেন? আর ভুলে যাও কেন, তুমি কিন্তু আমার বাচ্চা নিয়ে অভিশাপ দিয়েছিলে, সেটার ভাগিদার কিন্তু এখন তুমিও। ভাগিদার হলে হলাম, আমি কমলা রঙের জীবন, বাচ্চা সবকিছু সানন্দে গ্রহণ করতে রাজি। এখন না, আরও কিছুদিন পর। কতদিন পর? 3-4 বছর। 3-4 বছর? এত দেরি কেন? এখন কি সমস্যা একটা বাচ্চা হলে? সমস্যা তোমাকে আগেও বুঝিয়েছি, এটা নিয়ে এখন কোনো কথা শুনতে চাই না। বাচ্চা যখন হবার এমনিতেই হবে। তুমি এখন তোমার কাজ করবে নাকি আমি চলে যাব? তুষি চোখ ছোট ছোট করে তাকালো। এখন কি তাকে নিজ থেকে আরাফকে চুমু খেতে হবে? তুষি ঢোক গেল। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো। আরাফ তুষির দিকে না তাকিয়ে এদিক সেদিক তাকাতে ব্যস্ত, অথচ তার এক হাত এখনো তুষির কোমরে নিবদ্ধ। তুষি পিট পিট করে তাকিয়ে থেকে ফট করে আরাফের গালে হালকা ঠোঁট ছুঁয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে। দিয়েছি দিয়েছি। আরাফ ভ্রু কুঁচকে ফেলে বলে। কি ছিল এটা? চুমু ছিল। আরাফ ফুঁস করে শ্বাস ছেড়ে তুষির কোমরে হাত রেখে নিজের দিকে টেনে এনে শীতল কণ্ঠে বলে। শেষবারের মতো শিখিয়ে দিচ্ছি, নেক্সট টাইম থেকে যাতে আর ভুল না হয়। তুষির মুখশ্রী কেঁপে ওঠে। আরাফ এক পলক সেই কাপড় দেখে তুষির চুলের ফাঁকে হাত রেখে নিজের কাছে এনে তুষির নরম অস্ত্র নিজের পুরো অস্ত্র ধরে আবৃত করে নিল। আরাফের অস্ত্রদ্বয়ের গাঢ় স্পর্শে কাতর হয়ে ওঠে তুষি। চোখ বুঝতেই সন্তর্পণে মনের গহীনে অভিভূত হলো এই মানুষটা তার খুব আপদ, ভীষণ আপদ। তুষির সাথে কথা শেষ করে ইলো ফোন চার্জে রাখলো। পরীক্ষার দিনগুলোতে একবার তুষিকে কল করে পরীক্ষা কেমন হয়েছে সেটা জিজ্ঞেস করেছিল, আর আজ পরীক্ষা শেষ হবার 2 দিন পর জিজ্ঞেস করলো। ইলুর আজকাল কোনো কিছুই মাথায় থাকে না। এই অভ্যাসটা তার আগে ছিল না, হুট করে হয়ে গেছে। আজকাল হুট করে অনেক কিছুই হয়ে যায়। ইদানিং তার মনে হচ্ছে ইফাজ নামক মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে। কেন ভালোবেসেছে উত্তরটা জানা নেই, শুধু জানে ভালোবেসেছে। নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলো ইলো, নিজেকে চিনল। ভালোবাসার শব্দটাও যেন নতুন করে জানলো। ইফাজ সাথে থাকলে, কাছাকাছি থাকলে মনে হয় আস্ত এক ভরসা তার কাছে আছে। ক্ষণিকের দূরত্ব তাকে বড্ড পড়ায়। বহুদিন পর ইলো উপলব্ধি করতে পারল যে ইফাজকে ভালোবাসে, নিজের ভাঙাচোরা অনুভূতি দিয়েই ভালোবাসে। ইফাজ যতটা বাসে ততটাও না হলেও বাসে। ইলো মৃদু হেসে ঘড়ির দিকে তাকালো। বিকেল 4টা বাজে। বাসায় শুধু সে একা আছে। ইলা বেগম আবারও ইফাজের মামিকে দেখতে গিয়েছেন। ইলুকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ইলু যায়নি। সে ইফাজের সাথে থাকবে, সময় কাটাবে, তাদের মাঝে অদৃশ্য দেয়ালটাকে ভাঙবে, সম্পর্ক স্বাভাবিক করবে। একটু আগে ইফাজ কল করেছিল, দ্রুত বাসায় আসবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে। ইলু বিছানার পাশে রাখা টেবিল থেকে ইফাজের ফ্রেমে বাঁধানো ছবিটা হাতে তুলে নিল। দীর্ঘক্ষণ সময় নিয়ে দেখল, অতপর হাত জোড়া ছুঁয়ে দিল ছবিতে। মৃদু হাসল ইলু।
সময় এসেছে এখন পুরনো অতীতকে ধুয়ে মুছে ফেলার, নতুনকে আঁকড়ে ধরার, সঠিক সময়কে আঁকড়ে ধরার। ইলু ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। আজকে সে ইফাজের জন্য পছন্দের খাবার রান্না করবে। সবার আগেই মনে পড়ল ইফাজের তো পুডিং ভীষণ পছন্দ, তাই সে অনুযায়ী দুধ বের করে রাখল। দুধ গলানোর আগ পর্যন্ত ইলু ভাবল ঘরটা পরিষ্কার করা যাক। ইলু ঝাড়ু এনে ঘর পরিষ্কার করতে লাগলো। সারা ঘর পরিষ্কার করতে করতে ইলা বেগমের ঘরের পাশে এসে থামল। সব ঘর পরিষ্কার করা শেষ। ইলু চোখ ঘুরিয়ে চারপাশে দেখল, ফ্লোর একদম ঝকঝক করছে। ইলু মুচকি হেসে চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ পড়ল ডান দিকের কর্নারে একটা ঘরে। ঘরটা বাহির থেকে শুধু আটকানো, কোনো তালা নেই। ইলু এর আগেও ঘরটাকে দেখেছে, কিন্তু কোনোদিন যায়নি। মূলত যেতে ইচ্ছে করেনি, তবে আজ হুট করে যেতে ইচ্ছে করলো। ইলু ঝাড়ু রেখে ধীর পায়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজার লকেও প্রচুর ময়লা। ইলু আলতো হাতে লক ঘোরাতে কটমট শব্দে দরজাটা খুলে গেল। ইলু কপাল কুঁচকে ধীরে ধীরে ভেতরে গেল। সারা ঘর অন্ধকার, আর চারপাশ ধুলোবালিতে মাখামাখি। একটা পরিত্যক্ত বিছানা আর সোফা পড়ে আছে সেখানে। ইলুর কাশি উঠে গেল ধুলোতে, তবুও কৌতূহলী হয়ে ভেতরে গেল। ইলু ঘুরে ঘুরে চারিদিক দেখল। এক পর্যায়ে দেয়ালে টাঙানো একটা ছবিতে ইলুর চোখ আটকে যায়। ইলু ভ্রু কুঁচকে সেদিকে যায়। ছবিটা ধুলোবালিতে মাখা আর পুরনো মনে হলো। ইলু পা একটু উঁচু করে ছবিটা হাত দিয়ে পরিষ্কার করল। দু একবার ঝাড়া দিতে ছবিটা পরিষ্কার হয়ে গেল। ইলু ছবিটা দেখল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, মুহূর্তে শেষ ভারী হয়ে ওঠে ইলুর। প্রস্ফুটিত চোখ জোড়া ক্রমশ ঘোলা হয়ে যায়। শ্বাসনালী আটকে আসে। ভীতিকর চাহনিতে দৃষ্টি এলোমেলো হয়ে যায়। গা ভিজে ওঠে ইলুর। অন্ধকারের মাঝে নীলাভ মরির চোখ জোড়া যেন বিধ্বস্ত হয়ে জলজল করছে। ইফাজ তার কথা রেখেছে। রাতে 7টা নাগাদ সে ঘরে এসে দ্রুত লক ঘুরিয়ে ঘরে ঢোকে। সে এখন নিজের কাছে এক্সট্রা চাবি রাখে, যাতে কোনো সমস্যা হলে নক না করেই সহজে ভেতরে যাওয়া যায়। ইফাজ লক খুলে ভেতরে গিয়ে নিজের হাতে থাকা প্যাকেটটার দিকে তাকিয়ে মৃদু হাসে। তার চন্দ্রা আজ তাকে নিজ থেকে বাসায় তাড়াতাড়ি ফিরতে বলেছে। সে তার চন্দ্রার জন্য বেলি ফুলের মালা এনেছে। 1 সপ্তাহ আগে ইলু ইফাজের সাথে ভার্সিটি যাওয়ার সময় বেলি ফুলের মালা দেখে বলেছিল তার মালাটা বেশ প্রিয়। ইফাজ তখন মৃদু হেসে ব্যাপারটা এড়িয়ে গেল, মনে মনে ঠিক করে রেখেছিল সে একদিন বেলি ফুলের মালা কিনে চমকে দেবে ইলুকে। তার চমকে যাওয়া মুখশ্রীতে তাকিয়ে ঘায়েল হবে। নিজ হাতে ইলুর এলোকেশি চুলগুলো হাতে খোপা করে দিয়ে তাতে বেলি ফুলের মালা গেঁথে দেবে। ইফাজের অধর জোরে খেলে গেল স্মিত হাসির রেশ। ইফাজ হাতের প্যাকেটটার দিকে তাকিয়ে থেকে ঘর পর্যন্ত গিয়ে ইলুর নাম ধরে ডাকলো। ঘরে গিয়ে ইলুকে পেল না। ইফাজ ভ্রুকুচকে ব্যালকনিতে গেল, সেখানেও নেই। এক এক করে সব ঘর খুঁজেও যখন ইলুকে দেখলো না, তখন চিন্তার ছাপ পড়ল ইফাজের কপালে। সে রান্নাঘরে গিয়ে দেখে দুধ, ডিম সব রান্নাঘরের ফ্লোরে পড়ে আছে। ইফাজের আবারও বুক অস্বাভাবিকভাবে ধরফর করছে। তার মাথায় শুধু আসছে ইলু কি সেদিনের মতো আবারও কিছু নিয়ে ভয় পেল। ইফাজ বিচলিত হয়ে সারা বাড়িতে খুঁজে গেল, কিন্তু পেল না। মাথায় হাত রেখে যখন ঘর থেকে বেরোতে যাবে, তখন চোখ গেল ডান দিকের কর্নারের ঘরের দিকে। ঘরের দরজা খোলা দেখে ইফাজের হতবাক হয়ে গেল। যা বোঝার বুঝে গেল তৎক্ষণাৎ। মুখ থেকে অস্পষ্ট আওয়াজে শুধু বের হলো, শিট শিট। ইফাজ দ্রুত পায়ে ঘরে গিয়ে থমকে গেল। যেই ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। ইলু সেই ধুলাবালিতে মাখা ছবি হাতে নিয়ে বসে আছে। ইফাজের শ্বাস রুদ্ধ হয়ে আসে। ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে যেতেই ইলুর চোখ তুলে তাকালো। ইলুর চোখ দেখে ইফাজের পায়ের গতি বেড়ে গিয়ে ইলুর সামনে এসে ধপ করে বসে পড়ল। ইফাজ ইলুর দিকে হাত বাড়িয়ে দিতে ইলু নিজেকে গুটিয়ে নিল। নিজের শরীর গুটিয়ে দেয়ালের সাথে মিশে গেল। ইফাজের হাত কাঁপে। ইলু তাকে ভয় পাচ্ছে। বিষয়টা বোধগম্য হতেই ইফাজের হৃদয়ে তীক্ষ্ণ ব্যথা হয়। ইফাজ ভাঙা কণ্ঠে বলে, হ্যাঁ, আমাকে এক্সপ্লেন করতে দাও প্লিজ। বলেই আবারও ইলুর গালে হাত রাখতে গেলেই ঝাড়া মেরে সরিয়ে দেয়। ইফাজ বিমর্ষ হয়ে গেল মুহূর্তেই। ইলুর আচানক শরীর ঘিন ঘিন করছে। ইফাজকে বর্তমানে তার ভয়ানক মনে হচ্ছে। ইফাজ চোখ বন্ধ করে শ্বাস নিতে নিতে বলে, প্লিজ ভয় পেও না আমাকে, প্লিজ ভয় পেও না।
আমি সহ্য করতে পারবো না, প্লিজ চন্দ্রা। ইফাজ জোর খাটিয়ে ইলুর দুগালে হাত রাখতেই ইলু সজোরে ধাক্কা মারে ইফাজের বুকে। ইফাজ প্রস্তুত না থাকায় কিছুটা পিছিয়ে যায়। ইলু আচমকা বিচলিত হয়ে পড়ে। হুট করে উঠে দাঁড়িয়ে রোষপূর্ণ চাহনি নিক্ষেপ করে বলে,